হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। আমরা প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ছবি দেই, ভিডিও দেখি, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখি, আর এই সব কিছুই করা যায় একদম বিনামূল্যে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, এবং সেই বড় কিন্তুটা হলো আমরা কখনো ভেবেই দেখি না যে এত সোশ্যাল মিডিয়া আমাদেরকে ফ্রিতে কেন ব্যবহার করতে দিচ্ছে, আমাদের কাছ থেকে কেন কোনো টাকাই নেওয়া হচ্ছে না। যেখানে আমাদের কাছ থেকে কোনো রকম কোনো টাকা না নিয়ে সেখানে এই কোম্পানিগুলো কিভাবে কোটি কোটি টাকা আয় করছে। আজকে এই ভিডিওতে কথা বলবো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইন্টারনাল ব্যাপারগুলো নিয়ে। চলুন শুরু করা যাক। আসলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের কাছ থেকে টাকা নেয় না ঠিকই, কিন্তু আমাদের কাছ থেকে এমন কিছু নিয়ে নেয় যার মূল্য টাকার থেকে অনেক বেশি। তা হলো আমাদের ডেটা। আপনি যখন কোনো অ্যাপ ইনস্টল করেন বা একটি নতুন অ্যাকাউন্ট খোলেন, তখন সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এবং আমরা প্রায়শই না পড়েই সেখানে ক্লিক করে দেই। আর সেই এক ক্লিকেই আপনি সব তথ্য দেখতে পাওয়ার অনুমতি দিয়ে দেন। আপনার নাম, মেইল, লোকেশন, কি দেখছেন, কোথায় যাচ্ছেন ইত্যাদি। এই তথ্য বা ডেটা ব্যবহার করে তারা বুঝে ফেলে আপনি কি পছন্দ করেন, কোন সময়ে কি দেখতে ভালোবাসেন, এমনকি কার সঙ্গে কথা বলেন। এর ফলেই আপনি একবার যদি কারোর সঙ্গে কোনো নির্দিষ্ট জিনিস নিয়ে কথা বলেন, ধরুন আপনি একবার কারোর সঙ্গে কফি নিয়ে আলোচনা করলেন, তারপর পরেই আপনি দেখতে পাবেন আপনার ফোনে কফির বিজ্ঞাপন আসতে শুরু করেছে। আর এই কৌশলটাকেই বলা হয় টার্গেটেড বিজ্ঞাপন। এখানে শুধু পণ্যের বিজ্ঞাপন নয়, রাজনৈতিক উদ্দেশ্যেও ডেটা ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় রাজনৈতিক দলগুলো এই ডেটা কিনে আমাদের মত পরিবর্তনের চেষ্টা করে, এবং এই ডেটার মাধ্যমেই তারা বুঝতে পারে যে কোন ধরনের পোস্ট আমাদের আবেগে ধাক্কা দিতে পারে, কোন বিষয়ে আপনি রেগে যেতে পারেন, আর সেই আবেগকেই কাজে লাগিয়ে চালানো হয় নানা ধরনের প্রচার। উদাহরণ হিসেবে মিয়ানমারের রোহিঙ্গা বিদ্বেষের কথা বলা যেতে পারে। সেই সময় সেখানকার ফেসবুক পোস্টগুলোর কারণে ওই দেশে হিংসা ছড়িয়ে পড়েছিল খুবই দ্রুত, অথচ এই সমস্ত ঘটনার পরেও ফেসবুক তেমন কোনো ব্যবস্থা নেয়নি। আজকের দিনে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মনোযোগ বা অ্যাটেনশন। আপনি কোথায় তাকাচ্ছেন, কি দেখছেন, এটাই এখন সবচেয়ে বড় ব্যবসার জায়গা। আপনি মানেন আর না মানেন। আপনি যত বেশি সময় স্ক্রিনে থাকবেন, তত বেশি আপনার উপর বিজ্ঞাপন চালানো যাবে, এবং সেই অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের কোম্পানিগুলোর আয়ও বাড়বে। এটাই আজকের অ্যাটেনশন ইকোনমি। তবে এই সব কিছু জেনে ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি একটু সচেতন থাকেন, তাহলে অনেক কিছুই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অ্যাপ ডাউনলোডের সময় একটু সময় নিয়ে দেখে নিন কি কি পারমিশন তারা নিচ্ছে। অপ্রয়োজনীয় বিজ্ঞাপন বা বিভ্রান্তিকর কন্টেন্ট দেখে ক্লিক না করাই ভালো। মনে রাখবেন, আপনার ডেটা, আপনার সময়, আপনার দৃষ্টি, এই তিনটি জিনিসই এই সময়ের সবচেয়ে দামি সম্পদ। সোশ্যাল মিডিয়া ফ্রি হলেও তাদেরকে লাভ করিয়ে দিচ্ছি আমি, আপনি, আমরা সবাই, আমাদের নিজেদের অজান্তেই। তাই এখনই সময় সচেতন হওয়ার এবং নিজের তথ্য ও মনোযোগকে সঠিক জায়গায় ব্যবহার করা। এখন আসা যাক মূল পয়েন্টে। ধরুন আপনি হয়তো পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছেন কোনো একটা প্রোডাক্টের, ধরে নেই কফি, রাস্তায় ব্যানার লাগাচ্ছেন। এখন ভাবুন তো, আমি যদি আপনার সেই বিজ্ঞাপন শুধু তাদেরকেই দেখাই যারা সত্যি সত্যি কফির প্রতি আসক্ত। আমি জানি কারা কফি খায়, কখন খায়, কোথা থেকে অর্ডার করে, কারণ আমার কাছে তাদের সকল তথ্য আছে। আর এই তথ্যের উপর ভিত্তি করে যদি বিজ্ঞাপন দেখানো হয়, তাহলে সেটা অনেক বেশি কার্যকর হয়, বিক্রিও অনেক বেশি বেড়ে যায়। ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজমেন্ট যেমন পত্রিকার বিজ্ঞাপন বা ব্যানার, এগুলো হয়তো দিনে একবার মানুষ দেখে, কিন্তু মোবাইল ফোন, সেটা তো মানুষ সবসময় নিজের সাথে রাখে। তাই যদি আপনি কারো মোবাইলে পৌঁছে যেতে পারেন, তাহলে এর চেয়ে ব্যক্তিগত জায়গা আর কিছু হতে পারে না। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন যুগের বিজ্ঞাপন, ডেটা নির্ভর বিজ্ঞাপন। এখন আপনি ভাবছেন, আপনি তো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গিয়ে শুধু নাম, বয়স, ইমেল দিয়েছেন, খুব বেশি হলে আপনার ফোন নাম্বার দিয়েছেন নিরাপত্তার জন্য। তাহলে ফেসবুক বা অন্য সাইটগুলো আপনার সম্পর্কে এত কিছু জানে কিভাবে? আসলে আপনি কি পোস্টে লাইক করছেন, কোথায় কমেন্ট করছেন, কোন সময় সক্রিয় থাকেন, কোন পোস্টে বেশিক্ষণ তাকিয়ে থাকেন, সবকিছুই এই সাইটগুলো রেকর্ড করে। এমনকি আপনি কোথায় বসে ফেসবুক চালাচ্ছেন, কোন ফোন দিয়ে ছবি তুলছেন, সেই ছবির মধ্যে থাকা তথ্য দিয়েও তারা আপনার অবস্থান বুঝে ফেলে। আপনি যদি নিজের তোলা ছবির এক্সিভ ডেটা অনলাইনে চেক করেন, তাহলে অবাক হবেন কত কিছু সেখানে লুকিয়ে থাকে। এই যে লাইক, কমেন্ট, শেয়ার, এসবই আসলে ছোট ছোট তথ্য,
যেগুলো প্রতিনিয়ত আপনি দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াকে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, এই সমস্ত তথ্য যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনি এই সমস্ত প্ল্যাটফর্মগুলো একদমই ব্যবহার করতে পারবেন না। এমনকি 2018 সালে ফেসবুকের সিইও নিজেই বলেছিলেন, যদি কেউ বলে যে আমার ডেটা ব্যবহার করো না, তাহলে তাকে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার জন্য টাকা দিতে হবে। খেয়াল করবেন, আগে আপনি কোনো ওয়েবসাইটে গেলে প্রতিবারই নতুন করে লগ ইন করতে হতো। তখন ওয়েবসাইটের নিজের কোনো মেমরি থাকতো না। তারপর কুকি নামের এক প্রযুক্তি আসে, যেটা ওয়েবসাইটগুলোর মনে রাখার ক্ষমতা তৈরি করে। আর আজকালকার সময়ে খেয়াল করে দেখবেন, আপনি যদি কোনো নিউজ ওয়েবসাইটে যান, ধরুন কালের কণ্ঠ, আপনি অ্যাকসেপ্ট কুকিজ দিলেন, এরপর আপনার ব্রাউজারের মধ্যে সব তথ্য সেভ হয়ে গেল। এখন আপনি যদি পরের বার আবার ওই সাইটে যান, তাহলে ওয়েবসাইট আপনাকে চিনে ফেলবে। আবার খেয়াল করবেন, আপনি যদি আজ জুতো নিয়ে সার্চ করেন, তাহলে পরদিন খবরের সাইট খুললেও সেখানে জুতোর বিজ্ঞাপনই পাবেন, কারণ বিভিন্ন সাইট একে অপরের সঙ্গে তথ্য শেয়ার করছে। এখন আপনি ভাবতে পারেন, আমি তো শুধু বিজ্ঞাপন দেখেছি, কিছুই কিনিনি, কিন্তু ব্যাপারটা এমন নয়। ধরুন আপনি বাড়ি থেকে বের হওয়ার আগে ঠিক করলেন যে আপনি জুতো কিনতে যাচ্ছেন। এখন যদি পুরো মার্কেট আগে থেকেই জেনে যায় যে আপনি কি কিনতে যাচ্ছেন, তাহলে যে দোকানদার বেশি টাকা দিয়ে বিজ্ঞাপন দেখাবে, স্বাভাবিকভাবে সেই দোকানেই আপনার নজর যাবে। আর এটাই এখনকার বাস্তবতা। 2017 সালে দ্য ইকোনমিস্ট এক রিপোর্টে বলেছিলেন, ডেটা ইজ দ্য নিউ অয়েল। আর এই ডেটা এতটাই মূল্যবান যে এখনকার হ্যাকাররা বিভিন্ন সাইটে আক্রমণ করে এই তথ্য চুরি করার জন্য। এরপর সেই তথ্য দিয়ে করা হয় আইডেন্টিটি ফ্রড, বা তথ্য বিক্রি করা হয় ডার্ক ওয়েবসাইটে। ধরুন আপনি উবার বা পাঠাওয়ে অ্যাকাউন্ট করেছেন, সেখান থেকে তথ্য চুরি হলে সেটাও বিপজ্জনক হতে পারে। কিভাবে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন 2021 সালে এয়ার ইন্ডিয়ার 4.5 মিলিয়ন কাস্টমারের ডেটা হ্যাকাররা চুরি করে নিয়ে গিয়েছিল। ঠিক একইভাবে 2020 সালে বিগ বাস্কেটের 20 মিলিয়ন কাস্টমারের ডেটা চুরি হয়ে গিয়েছিল, এবং পরে তথ্য পাওয়া যায় সেই ডেটাগুলো ডার্ক ওয়েবসাইটে বিক্রি করা হয়েছিল। আমরা অনেকেই জানি না, আমাদের ইমেল আইডি বা কার্ড ডিটেলস হয়তো একবার হলেও এমন কোনো আক্রমণের শিকার হয়েছে। তাই আমি বলবো, চেক করে দেখতে পারেন এই ওয়েবসাইটে আপনার ইমেল আইডি লিখে চেক করে নিতে পারেন যে আপনার ডেটা কম্প্রোমাইজড হয়েছে কিনা। এটা ছোটখাটো ব্যাপার নয় একদমই, কারণ এই ডেটা একত্র করে হ্যাকাররা বিভিন্নভাবে ফিশিং আক্রমণ করে। এই ডেটার সাহায্যে জানা যায় আপনি কার সঙ্গে ডেট করছেন, কার কাছে কোন চাকরির প্রস্তাব আছে, কোথায় কোন বীমা আপনি করে রেখেছেন, এমনকি আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক, ধর্মীয় মতামত কি আপনার, ভোট কার প্রতি যাবে, এই সব কিছু। আমি এখন আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন প্যারিসে এক মেয়ে ছিল, তার নাম ছিল জুডা। ব্রেকআপের পর সে টিন্ডার ব্যবহার করছিল। টিন্ডার ব্যবহার করার সময় তার প্রোফাইলে রেটিং নিয়ে কিছু প্রবলেম ছিল, তাই সে টিন্ডারকে 6 মাস ধরে নিয়মিত মেইল করে তার ডেটা চাচ্ছিল। ইউরোপের ডেটা প্রোটেকশন আইন কিছুটা কঠোর, তারপরেও জুডা এই কঠিন কাজটি করতে পেরেছিল। অবশেষে টিন্ডার থেকে 800 পেজের ডেটা পাঠায়। মাত্র কয়েক দিনের ইউজেই টিন্ডার অনেক ডেটা জমা করে ফেলেছিল। জুডা এই ডেটা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল, কারণ টিন্ডার তার সম্পর্কে এমন তথ্য জানতো যা সে নিজেও জানতো না। যেমন সে সপ্তাহে কতবার একা অনুভব করে, কোন ধরনের ছেলেরা তার পছন্দ, কখন ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় সে, জুডা কতজনকে মেসেজ পাঠিয়েছে, কোথায় ছিল, মিউজিক টেস্ট কি, পছন্দ অপছন্দ সবকিছু। এখন আপনি ভাবুন, এত ডেটা যদি কারো হাতে চলে যায়, তাহলে তাকে ম্যানিপুলেট করা কতটা সহজ হয়ে যায়। তার রাজনৈতিক মতামত জানা বা বিজ্ঞাপনে ক্লিক করানো খুবই সহজ হয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উপরে বহুবার তদন্ত হয়েছে, তারা কি আপনার মোবাইলের মাইক্রোফোন ব্যবহার করে আপনার কনভারসেশন শুনে কিনা। যদিও এ ব্যাপারে প্রমাণ মেলেনি, তবে সিএনবিসির ইউটিউব চ্যানেলে মার্ক জুকারবার্গের এমন একটি ভিডিও আছে যেখানে বলা হয়েছে তারা মোবাইল ডিভাইসের মাইক্রোফোনের ব্যবহার করে না। আসলে মানুষ ফোনে যে বিষয়ে কথা বলছে, তার পরদিন সেই বিষয় সম্পর্কিত প্রোডাক্ট তার সামনে চলে আসছে। এটা ডেটা শেয়ার না হলে কিভাবে হতে পারে? যদি ঘরের মধ্যে স্ত্রী ওয়াশিং মেশিন সার্চ করে আর তার স্বামী যদি একই ওয়াইফাই ব্যবহার করে, তাহলে স্বামীর সামনেও ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন চলে আসতে পারে। ব্রাউজার হিস্ট্রি, সার্চ হিস্ট্রি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, লোকেশন, ডেমোগ্রাফিক ডেটা, এই সব তথ্য থেকে সহজেই আপনার আচরণ ও পছন্দ জানা যায়। তারপর সেই অনুযায়ী টার্গেটেড বিজ্ঞাপন দেখানো হয়। এছাড়া আপনার সাইকোলজিক্যাল প্রোফাইলও আপডেট হয়। আগে আপনি কি পছন্দ করতেন, এমনকি এখন কি পছন্দ করছেন। আমি এখানে বারবার ফেসবুকের নাম বলছি, কারণ এটি সবচেয়ে জনপ্রিয় এবং আমরা সবাই কম বেশি ফেসবুকে আসক্ত।
কিন্তু আমি এই পুরো ভিডিওতে যখনই সোশ্যাল মিডিয়ার কথা বলেছি, আমি আসলে উদ্দেশ্য করে বলেছি প্রতিটি সোশ্যাল মিডিয়ার কথা। যখন আপনি কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলেন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করেন, তখন তারা আপনার ডেটা ব্যবহার করার জন্য অনুমতি পেয়ে যায়। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ইচ্ছাকৃতভাবে খুব বেশি শব্দে ও জটিল করে তৈরি করা হয়, যাতে সাধারণ মানুষ পড়তে না চায় বা না বোঝে। 20,000-এরও বেশি শব্দে লম্বা এই টার্মসগুলো অনেক সময় আদালতের ডকুমেন্টের মতো বোরিং ফরম্যাটে থাকে, যেটি মূলত কেউই পড়ে না। 2017 সালে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির 2 প্রফেসর নেম ড্রপ নামে একটা ফেক ওয়েবসাইট তৈরি করেন এক্সপেরিমেন্টের জন্য। সেখানে তারা 543 জন ছাত্রকে ভর্তি করিয়ে একই রকম বোরিং টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, যেখানে একটি ক্লজ ছিল, যারা এই টার্মসগুলো মানবেন তার প্রথম সন্তান নেম ড্রপ কোম্পানির মালিকের হয়ে যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রায় সবাই এই টার্মস মেনে নিয়েছিল। ফেসবুক বহুবার বলেছে তারা কঠোর নিয়ম প্রণয়ন করবে ফেসবুক ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখতে। এরকম অ্যাওয়ারনেস ফেসবুক বহুবার ছড়িয়েছে, কিন্তু তা সম্ভব হয়নি। অনেকেই ফেসবুকে পোস্ট দেন যে আমি আমার ডেটা ব্যবহার করার অনুমতি দেইনি, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রথমেই সিলেক্ট করে দেয়া হয়। 2013 সালে টার্মস অ্যান্ড কন্ডিশন নামের একটি ডকুমেন্টারি এসেছে। সেখানে দেখানো হয়েছে কিভাবে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো আপনার ডেটা লিক ও মিসইউজ করে এবং সেই সাথে বিক্রিও করে থাকে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর মধ্যেও ডেটা নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে। যার প্ল্যাটফর্মে বেশি ব্যবহারকারী থাকবে তার ডেটাও বেশি জমা হবে এবং লাভও বেশি হবে স্বাভাবিকভাবেই। নেটফ্লিক্সের মালিক একবার বলেছিলেন ফেসবুক আর গুগল আমাদের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আসল প্রতিদ্বন্দ্বী হলো মানুষের ঘুম। কারণ ঘুমের সময় আমাদের উপর কোনো অ্যালগরিদম কাজ করে না। আপনি লক্ষ্য করলে দেখবেন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো বিশ্বের সেরা পরিকল্পনাকারীদের নিয়োগ দিয়ে শুধু একটি কাজই করতে চায়, তা হলো কিভাবে মানুষকে তাদের অ্যাপে আটকে রাখা যায়। আগে মানুষ বন্ধুদের সাথে সময় কাটাতো, বাইরে খেলতে যেত, মজা করত। এখন সেই সময় পুরোপুরি মোবাইলে চলে গেছে। কোথাও কাজে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হলে একটু সময় লেগে গেলেই প্রথম কাজটা হয় আমাদের মোবাইল বের করা। মুভি হলে বিজ্ঞাপনের সময় মোবাইল বের করে মোবাইল টিপাটিপি করা। এমনকি বাথরুমে গেলেও মোবাইল নিয়ে যাওয়া এখন খুবই স্বাভাবিক। এমনকি স্বামী, স্ত্রী ও পরিবারের লোকজনদের সাথে একসাথে বসলেও আমরা ফোন ইউজ করে ফেলি। এর ফলে সম্পর্কেও দূরত্ব তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে অনেক সময় মোবাইল ব্যবহারে বাধা দেওয়া হয়, কারণ কর্মীরা মোবাইলে বেশি সময় কাটায়। মানুষ জীবিকা নির্বাহের পাশাপাশি সবসময় নতুন রিল বা পোস্ট দেখার লোভে থাকে, আর এই আসক্তি খুবই শক্তিশালী। দিনভর যারা বই পড়েন বা পড়াশোনা করেন তারা লক্ষ্য করবেন রিল বা ছোট ভিডিও দেখার পর বই পড়ায় ফোকাস করতে কষ্ট হয়। এখন আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কোনো মানুষ ফেসবুকে রাজনৈতিক বিষয়বস্তু দেখার জন্য আসে না। মানুষ আসে তাদের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করার জন্য, বিনোদনের জন্য অথবা কিছু শেখার জন্য। কিন্তু যদি ব্যবহারকারীদের শুধু রাজনৈতিক বা অতিরঞ্জিত কন্টেন্ট দেখানো হয় তাহলে তারা সেই প্ল্যাটফর্ম দ্রুত ছেড়ে চলে যাবে। আপনার যে ডেটা সোশ্যাল মিডিয়ার কাছে থাকে সেই ডেটায় রাজনৈতিক দলগুলো খুব বেশি আগ্রহী হয়ে ওঠে এবং তারা এই ডেটা কিনে আপনার সিদ্ধান্ত ম্যানিপুলেট করতে পারে। এখন আপনারা ভাবতে পারেন আমি কেন এভাবে বলছি। এভাবে বলার কারণটা একটা উদাহরণ দিয়ে বলছি, শুনুন। 2018 মার্চ মাসে দ্য গার্ডিয়ান এবং দ্য নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে প্রকাশ পায় যে ফেসবুক তাদের 50 মিলিয়ন ব্যবহারকারীর ডেটা ক্যামব্রিজ অ্যানালিটিক নামে একটি কোম্পানিকে দিয়ে দিয়েছিল। এই ক্যামব্রিজ অ্যানালিটিককে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন এবং তার এই ডেটার মাধ্যমে ব্যবহারকারীদের সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করে বুঝিয়েছিলেন কে ট্রাম্পকে সমর্থন করে আর কারা একটু চাপ দিলে ট্রাম্পকে সমর্থন করবে। এই ডেটার সাহায্যে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই ব্যবহারকারীদের ট্রাম্পের কন্টেন্ট দেখানো হতো, যার ফলে একটি 7 মিলিয়ন মানুষ প্রো ট্রাম্প হয়ে গিয়েছিল। 50 মিলিয়ন ব্যবহারকারীদের পাশাপাশি তাদের বন্ধুদের ডেটাও ফেচ করা হয়েছিল। তাই আরও বেশি মানুষ এতে প্রভাবিত হয়েছিল। যখন এই খবর সবাই জানতে পায় তখন মার্ক জুগারবার্গকে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটিতে হিয়ারিংয়ে ডাকা হয়। ইউটিউবে এই পুরো হিয়ারিংয়ের ভিডিও রয়েছে, আপনারা চাইলেই দেখতে পারেন। এই বিষয়ের জন্য 2022 সালে ফেসবুককে $725 মিলিয়ন জরিমানা করা হয়। এরপর ফেসবুক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তাদের ব্যবহারকারীদের কাছে ক্ষমা চায়। ঠিক একইভাবে আয়ারল্যান্ড ডেটা প্রোটেকশন কমিশনও এই বিষয়ে 1.2 বিলিয়ন ইউরো জরিমানা আরোপ করে। 2016 সালের মার্কিন নির্বাচনে রাশিয়া 126 মিলিয়ন মানুষকে বিভিন্ন ভুল কন্টেন্ট দেখিয়ে ম্যানিপুলেট করেছিল। সেই সাথে ভারতেও এমন অভিযোগ উঠতে দেখা যায়। আপনারা কি জানেন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে দাঙ্গা উস্কানির অভিযোগও উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক এনজিও,
তারা রিপোর্ট করেছে ফেসবুকের কারণে মিয়ানমারে দাঙ্গা বেড়ে গিয়েছিল। ফেসবুক বেশি এঙ্গেজমেন্ট তৈরি করে এমন পোস্ট এবং ভিডিও বেশি প্রচার করেছিল। তাদের কাছে সমাজের ক্ষতি বা প্রভাব গুরুত্বপূর্ণ নয়, তারা শুধু এঙ্গেজমেন্ট ও লাভের কথা ভাবে। একটু মনে করার চেষ্টা করলেই দেখবেন সেই সময় মিয়ানমারের পোস্টগুলো খুব বেশি ভাইরাল হচ্ছিল এবং ফেসবুকের অ্যালগরিদম এর সব কিছুকে বেশি বেশি প্রচার করছিল। এর ফলে ব্যাপক দাঙ্গা হয় এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। ফেসবুককে যখন খবর দেয়া হয়েছিল তখন তারাও এসব কন্টেন্ট বন্ধ না করে বরং বেশি প্রচার করছিল। ফেসবুকের একজন হুইসেল ব্লোয়ার, যার নাম ছিল ফ্রান্সিস, তিনি 10,000 ইন্টারনাল ডকুমেন্ট লিক করেছিলেন, যা এই রোহিঙ্গা বিষয়ক তথ্য প্রকাশ করে। রোহিঙ্গা সম্প্রদায়ের একজন সদস্য বলেছিলেন, বিশ্বের অন্যরা যেভাবে বাস করত আমরাও সেভাবেই বাস করার স্বপ্ন দেখতাম, কিন্তু ফেসবুক আমাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। আবার কিছু দেশ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে অন্য দেশকে পিছিয়ে দেওয়ার জন্য। বাইটডান্স নামে একটি চাইনিজ কোম্পানি আছে যারা টিকটক চালায়। চায়নায় টিকটকের অন্যরকম ভার্সন থাকে ইউএস ভার্সনের তুলনায়। চায়নায় 14 বছরের কম বয়সীরা টিকটক ব্যবহার করলে তাদের বিজ্ঞান, সংস্কৃতি, শিক্ষামূলক ভিডিও দেখানো হয় এবং দিনে 40 মিনিটের বেশি দেখা যায় না। এখন আপনি চিন্তা করেন, আপনার দেশে, আমি বলতে চাচ্ছি বাংলাদেশের কথা, বাংলাদেশে টিকটকের কি এমন কোনো ভার্সন আছে যেখানে বাচ্চারা চাইলেই অ্যাডাল্ট কোনো কন্টেন্ট দেখতে পারবে না? এখানেই হলো আসল বিষয়। কিভাবে একটা দেশ আরেকটা দেশকে টেনে ধরবে, পিছিয়ে নিয়ে যাবে, এগুলো হলো সবকিছুর চক্রান্ত। আবার ঠিক একইভাবে আমাদের দেশের মতোই ইউএস টিকটকে শিক্ষামূলক কিছু নেই, বরং বিনোদনমূলক ভিডিওস বেশি দেখানো হয় যা শিশুদের মূর্খ করে তোলে। একটি জরিপে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ শিশু ইনফ্লুয়েন্সার হতে চায়, কিন্তু চায়নায় একই জরিপে দেখা যায় বেশিরভাগ শিশুরাই অ্যাস্ট্রোনট হতে চায়। এখন আমি এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য তৈরি করছি, ভয় দেখানোর জন্য নয় একদমই, বা সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার জন্য নয়, বরং যাতে আপনি জানেন কি ঘটছে এবং ভবিষ্যতে ডেটা প্রোটেকশন এবং তার গুরুত্ব কিভাবে বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন থাকা মোটেও খারাপ নয়, কিন্তু এর অনেক ভালো দিকও আছে। মানুষ যোগাযোগের ভেতরে থাকে, জরুরি সময় দ্রুত অনেককেই কল করতে পারে। প্রচুর মানুষ বিনামূল্যে কোডিং শিখেছে, তাদের জীবন পরিবর্তন হয়েছে। এখন আমার এই ভিডিওতে আপনি যা দেখছেন তার উপরেও বিজ্ঞাপন চলমান, যার কারণে আপনি বিনামূল্যে দেখতে পাচ্ছেন, না হলে আপনার টাকা দিতে হতো। এখন আসল কথা হলো এই পুরো বিষয়ে নেতিবাচক দিক কতটা বিপজ্জনক হতে পারে, এবং সত্যি কথা হলো এর থেকে পুরোপুরি বাঁচার উপায় খুবই কম। আপনি যদি অ্যাপ ডিলিট করেন, মোবাইল ছেড়ে দেন, ব্যাংকে লেনদেনের জন্য ব্যাংকের অ্যাপ বন্ধ করেন, অফলাইন শপিং করেন, তাহলে বেশি সময় ব্যয় হতে থাকবে। এবং আমরা যেই সময়ে এসে পৌঁছেছি, এই সময়ে আমরা আসলে অফলাইন বা অ্যানালগ সিস্টেমের সাথে একদমই পরিচিত নই, বা আমরা অভ্যস্ত না বলতে পারেন। আর এখন আমাদের একমাত্র সলিউশন হলো, যদি আমাদের সরকার শক্তিশালী ডেটা প্রোটেকশন আইন প্রণয়ন করে, তাহলে এই সমস্ত কিছু থেকে কিছুটা প্রতিকারের সম্ভাবনা রয়েছে, যাতে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে আসে। ধন্যবাদ।